আরশি প্লেটগুলো টেবিলে রেখে রুমে চলে গেল ফ্রেশ হতে। হাত মুখ ধুয়ে আবার টেবিলে এসে দেখে সিদ্রাত বসে আছে। আরশি সিদ্রাতে থেকে 2টা চেয়ার পরে বসলো। আজ কোনো কারণ ছাড়াই কেমন যেন লজ্জা লাগছে আরশি। আবার সিদ্রাতের উপস্থিতিতে এক ধরনের অস্থিরতাও তো আছেই। আমার সাথে অলওয়েজ এসব হয়, যা থেকে পালাতে চাই তাই আমার গলায় এসে ঝোলে। আরশি একটু দূরে বসায় আমার ভ্রু কুঁচকে এলো। ওকে আর কিছু না বলে আমি নিজে ওর পাশে গিয়ে বসে পড়লাম। ওর প্লেটের রাইসগুলোও আমার প্লেটে ঢেলে দিলাম। সিদ্রাতের এমন কাজে আরশি তো পুরোই অবাক। এসব কি করছেন? আমি খাবো না। খাবোই তো, আমি কি বলেছি যে খাবো না? তাহলে আরশি কথাটা বলার আগেই সিদ্রাত এক লোকমা ফ্রাইড রাইস আরশির মুখে ভরে দিল। এতে আরশি চোখ বড় বড় করে তাকালো। সিদ্রাত হাসলো আরশির কাছ থেকে। এভাবেই খেতে হবে জান, আমি তোমায় খাইয়ে দেবো। অ্যান্ড তুমিও আমায়। আমার নিজের হাত আছে, আপনি আপনার হাত দিয়ে খান। ওকে, অ্যাজ ইউর উইশ। বাট আমায় যদি নিজের হাত দিয়ে খেতে হয় তাহলে আমি তোমাকেও খাবো। এমনি তো আটকানোর মতো তো কেউ নেই। ছি, এতটা নির্লজ্জ লোক! আল্লাহ, কি মুসিবতে ফেললে আমায়। আপনি আমার পেছনে কেন লেগে থাকেন বুঝি না। দেখে নিন, আমি আপনার থেকে রিভেঞ্জ নিব একদিন। কি রিভেঞ্জ জান? আমাকে তুমি খাবে নাকি? কি লাগাম ছাড়া কথা! আল্লাহ আমায় উঠায় নাও। একটা মেয়ের সাথে এসব কিভাবে বলে সজারুটা? নিজে না হয় নির্লজ্জ মানলাম, বাট আমি তো আর ওনার মতো না। লজ্জায় মরে যেতে মন যাচ্ছে। একটা মানুষ একটা মেয়েকে এসব বলে কেমন লাগে? যে এমন পরিস্থিতির শিকার হয় সেই বুঝবে। কি হলো জান বাকি? হ্যাঁ, কি ভাবছো? খাইয়ে দেবে নাকি আমি নিজে আমার যা যা মন চাই সব খাবো? হ্যাঁ, কুত্তার ডিম আপনি। তুমিও আবার জানোটা। আরশি ভেঙচি গেটে সিদ্রাতের মুখের সামনে একটা লোকমা ধরল। আরশির কেমন যেন অস্থির লাগছে, আবার হাতও কাঁপছে। সিদ্রাত হা করে খেয়ে নিল। আরশি মাথা নিচু করে সিদ্রাতকে খাইয়ে দিতে লাগলো। বুকের ভেতর অটোমেটিক ধুকধুক আওয়াজ আমার বাড়ছে। এমন হচ্ছে কেন বুঝতে পারছি না। আরশি সিদ্রাতের দিকে চোখ বড় বড় করে তাকালো। আপনাকে আমি শুধু শুধু অসভ্য বলি না। আমার আঙুলে কামড় দিলেন কেন? ট্রেনিং দিচ্ছি বেবি। বাসরাতে তোমার ঘাড়ে গলায় আরো কত জায়গায় বাইট দেব, তাই এটা ট্রেলার ছিল। এত লজ্জা কি নেওয়া যায়? আমার পক্ষে পসিবল না। আরশি টেবিল থেকে উঠে পড়ল। ও দৌড়ে চলে যাবে, তখনই সিদ্রাত পেছন থেকে আরশির হাত ধরে ফেলল। কোথায় যাচ্ছ? খাওয়া শেষ করো আগে। প্লিজ আমায় ছেড়ে দিন, আমার অনেক লজ্জা লাগছে। আমি মুচকি হেসে ওকে টেনে পিছন থেকে জড়িয়ে ধরলাম। লজ্জা পেলে না তুমি অনেক কিউট লাগে। শুধু কিউট না, ওভার কিউট। আর একটু কম কিউট হলে কি হতো? হ্যাঁ, আমাদের কন্ট্রোল হয় না গো বউ। সিদ্রাতের এমন শীতল কণ্ঠস্বর শুনে আরশি যেন জমে বরফ হয়ে গিয়েছে। সিদ্রাতের বুকের সাথে আরশি পিঠ লাগিয়ে কাঠের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ওর মনের ভেতর অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। কোনো বিরক্ত বা রাগ লাগছে না, বাট ওর কেমন লাগছে বুঝতে পারছে না। শুধু বুঝতে পারছে আরশির হার্টবিট যেন ধীরে ধীরে বাড়ছে। কি ভাবো? জানো, আমার অনেক ইচ্ছা বিয়ের পরের দিন তুমি লাল চামদানি পরে ভেজা চুলের পানি ছেটাই, অথবা আমার কপালে চুমু এঁকে আমার ঘুম ভাঙাবে। আমাদের অনেকগুলো বেবি হবে। আমি আর তুমি বাবা মাম্মা হব। তুমি যে কবে আমায় বুঝবে আর আমার স্বপ্নগুলো পূরণ করবে। ছাড়ুন না। না ছাড়লে আমি সেন্স হারাবো। আমি ওকে ছেড়ে দিলাম। পাগলিটা দৌড়ে রুমে চলে গেল। এভাবেই তোমার মনে একটু একটু করে নিজের একটা প্রতিচ্ছবি ফুটিয়ে তুলবো চান। আরশি রুমে এসে হাঁপাচ্ছে। আর একটু হলেই যেন ওর একটা হার্টবিট মিস হয়ে যেত। এটা কেমন অনুভূতি? আমার তো উচিত ছিল ওনাকে কড়া কিছু কথা শুনিয়ে দেয়া, অথচ আমি নিজেই কিনা বরফের মতো জমে গিয়েছিলাম। কিন্তু একটা কথা সত্যি, ওনার হাসিটা অনেক সুন্দর। সব সময় যেন ঠোঁটের কোণে হাসি লেগেই থাকে। আমি প্লেট নিয়ে আরশির রুমে এসে দেখি ও কি কি যেন ভাবছে, আর ওর গাল দুটো লাল হয়ে যাচ্ছে। বুঝতে বাকি রইল না ম্যাডাম এখন আমাকে নিয়েই ভাবছে। আমি ওর পাশে গিয়ে বসলাম। আমি তো খাইয়ে দিলে তা নিজে কি খাবে না নাকি? সিদ্রাতের আওয়াজ পেয়ে আরশি সিদ্রাতের দিকে তাকিয়ে আবারও লজ্জায় চোখ নামিয়ে ফেলল। আরশির সিদ্রাতকে দেখলেই লজ্জা লাগে এখন। হ্যাঁ, করো না মন পাখি। আরশি সিদ্রাতের হাতে খেতেও লজ্জা লাগছে। আরশি চুপ করেই বসে থাকলো। ও কি করবে ভাবছে। এত ভেবে লাভ নেই, হ্যাঁ করো, নাহলে কিন্তু। আরশি সাথে সাথে হা করে ফেলল।
সিদ্রাত আরশিকে খাইয়ে দিতে লাগলো। আরশি কখনো কারো হাতে খায় না। আরশি ওর আম্মুর থেকে শুনেছে ওর 5 বছর হওয়ার পর থেকেই নাকি নিজের হাতে খায়। এমনিতেও অন্য কারো হাতে খেতে আরশির ভালো লাগে না, বাট এই ফার্স্ট সিদ্রাতের হাত থেকে খেতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। সিদ্রাত আরশিকে খাইয়ে দিয়ে মুখ মুছিয়ে দিয়ে প্লেটগুলো কিচেনে রেখে আসে। বাসায় যাব কবে? এটা কোন জায়গা? এটা গুলশান। কি? এটা গুলশান? তার মানে আমাদের বাসায় যেতে 10 মিনিট লাগবে। আমার বাসায় দিয়ে আসুন না। আচ্ছা, দিয়ে আসবো, ডোন্ট ওয়ারি। আজ বিকেলে রেডি থেকো, অ্যান্ড পড়াশোনা যেন কোনো অবহেলা না দেখি। ঠিক আছে। অ্যান্ড কোনো কিছু বুঝতে প্রবলেম হলে আমায় ফোন দেবে। ইস, বলেই হলো নাকি আমি নাকি থেকে ফোন দিব? লজে হার্ট অ্যাটাক করবো আমি। আবার কি ভাবো? কিছু না। ওকে, এখন পড়তে বসো, আমি একটু বাইরে যাব। আমার বই খাতা তো বাসায়। মানে? আর সেই সিদ্রাতের সাথে বাসার রুমে আসতেই ওর চোখ ছানা বড়া হয়ে গেল। এত বই কার? অফকোর্স তোমার। আপাতত পড়া স্টার্ট, আমি আসছি। সিদ্রাত এটা বলে আরশিকে আর কিচ্ছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। উফ, ভালো লাগে না। এখন এসব পড়তে হবে? আরশি বিড়বিড় করে পড়তে বসে। বায়োলজিটা পড়ে প্রায় 2 ঘন্টা। তারপর কিছু চিত্র আঁকতে নেয়। আরশি প্রথমে কিডনির চিত্রটা আঁকে, তারপর ডিএনএ রেপ্লিকেশনেরটা আঁকে। সবগুলো না দেখেই আঁকে, এইটাই স্বাভাবিক, যেহেতু কিছুদিন পরে এক্সাম। হৃৎপিণ্ডেরটা আঁকতে গিয়ে আটকে যায়। ধ্যাত, ভুলে গিয়েছি এটা। দেখি এবার ট্রাই করি। আরশি একবার দেখে আঁকে, তারপর আবার না দেখে আঁকতে গেলেও পারছে না। ইরেজার দিয়ে মুছতে মুছতে খাতাই ও শেষ। ভালো লাগে না। আরশি এসব ভাবছিল আর পেন্সিল কামড়াচ্ছিল। তখনই সিদ্রাত এসে আরশির বরাবর চেয়ারে বসে আর একটা শপিং ব্যাগ টেবিলের এক সাইডে রাখে। হুট করে আসায় আরশি ভয় পেয়ে যায়, সাথে সাথে বুকে 3 ফু দেয়। এভাবে কেউ হুট করে এসে বসে পড়ে নাকি? আমি হুট করে এসেছি? বাদ দাও, দেখি কি পড়ছো। আমি খাতাটা হাতে নিলাম। ভালো হয়েছে কিডনি আর অ্যাপ্লিকেশনটা, বাট হৃৎপিণ্ডেরটা পারোনি কেন? হ্যাঁ, ভুলে গিয়েছি, অনেকদিন পর আঁকলাম তো। বুঝতে পেরেছি। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি। সিদ্রাত এটা বলেই 1 মিনিটের মধ্যেই হৃৎপিণ্ডটা এঁকে ফেলল। আরশি তো পুরাই অবাক। আপনি এত ভালো আঁকেন, কিভাবে সম্ভব? ছোট থেকে আঁকার প্রতি নেশা ছিল, আর যেটা নেশা মানুষ সেটাতে একটু এক্সপার্ট হয়। কিন্তু তাই বলে এত সুন্দর? তুমি আসলেই বোকা। ইউটিউবে দেখো, আমার চেয়ে অনেক ভালো ভালো আর্টিস্ট আছে। ধুর, আমি কাউকে দেখবো না, এখন তো শুধু আপনাকেই দেখবো। আরশি কথাটা বলেই জিহ্বায় কামড় দিল। এর না মানে? ইটস ওকে, তুমি আমায় দেখতেই পারো। আফটার অল তোমার ফিউচার বর। আগে হয়নি? আমার বর হলে শুধু সিদ্রাতেই হবে। আই নো। আচ্ছা, আমি যদি তোমার সিদ্রাত হই, প্রবলেমটা কি? হতেই তো পারি, তাই না? সিদ্রাতের এমন কথা শোনার জন্য আরশি একদমই প্রস্তুত ছিল না। সিদ্রাতের দিকে তাকালো আরশি। আপনি কি সত্যি সিদ্রাত? আমি আরশির কথায় মুচকি হেসে টেবিলে রাখা ব্যাগ থেকে কিছু পেপারস তোর হাতে দিই। আরশি কাঁপা কাঁপা হাতে পেপারসগুলো বের করতেই দেখলো এগুলো এডুকেশনাল সার্টিফিকেট, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে 2011 সালে সিদ্রাত এসএসসি দিয়েছে, 2013-তে এইচএসসি, দুটোতেই গোল্ডেন এ প্লাস, 2017-তে অনার্স আর 2018-তে মাস্টার্স। সাবজেক্ট ছিল ম্যাথ। দুটোতেই সিদ্রাত মার্কস 90%-এর উপরে, মানে হাইয়েস্ট মার্কস। উনি এত ব্রিলিয়েন্ট, ভার্সিটি লাইফে 90%-এর ওপরে পাওয়া তো অনেক হার্ড। তুমি আমার গ্রেড পয়েন্ট না দেখে আসল জিনিসটা দেখো। কি দেখতে দিলাম আর কি দেখছে? আসল জিনিস আবার কি? নেমটা দেখো। আরশি আবারও উপরের পেপারসটায় তাকাতেই ও সারা শরীরে কেমন যেন একটা কারেন্ট বয়ে গেল। কারেন্ট না বলে ঝাটকা বললে মেবি ভালো হবে। আরশি কি সঠিক দেখছে নাকি ভুল বুঝতে পারছে না। হাত পা ভীষণভাবে কাঁপছে ওর। আরশি অশ্রুসিক্ত নয়নে সিদ্রাতের দিকে তাকালো। এটা কি সত্যি? জান, এটাই সত্যি। আমি তোমার সিদ্রাত, সিদ্রাত আজওয়াদ সিনান। আরশি এত বড় একটা শখ কেন জানি নিতে পারছে না। আশেপাশের সব কেমন যেন ঘুরছে। আরশি সিদ্রাতের হাত ধরে ফেলল। ওর মনে হচ্ছে ও পড়ে যাবে। আরশি আমার দিকে তাকাতেই বুঝলাম ওর হয়তো খারাপ লাগছে। আমি ওকে বুকের মাঝে জড়িয়ে ধরলাম। জান পাখি, আর ইউ অলরাইট? আরশি কোনো উত্তর দিল না। সিদ্রাত তাকিয়ে দেখলো আরশি সেন্সলেস হয়ে গিয়েছে। আরশি ধীরে ধীরে চোখ খুলতেই দেখলো ওর সামনে ওর আম্মু আর আব্বু চিন্তিত হয়ে বসে আছে, আরও বেডে শুয়ে আছে। আম্মু, তোমরা এখানে? তোর সেন্স ফিরলে? তাহলে আমরা অনেক টেনশনে ছিলাম, ভয় পেয়ে গিয়েছিলাম।
এখন কেমন লাগছে? ভালো। তোমরা কখন আসলে? কিসব বলছিস? আমরা আবার কোথায় আসবো বা যাবো? আমরা তো নিজেদের বাসায়। সেন্সলেস হয়ে কি তুই সবকিছু ভুলে গেলি নাকি? তুই আজ পুরোটা দিন ধরে সেন্সলেস। কি বলছো এসব? আমি আমাদের বাসায়। আর এখন কয়টা বাজে? বিকেল 4টা বাজে, আর তুই আমাদের বাসায়। তোমরা কি শুরু করলে? আরশির আম্মু, তুমি তো ঠিক, তুমি রেস্ট নাও, আমরা যাই। কিন্তু কোনো কিন্তু না, শুয়ে থাক, আমি খাবার নিয়ে আসছি। আরশির আব্বু আম্মু চলে গেল। আমি উঠে বসলাম। কাঁদতে মন যাচ্ছে। আমি নাকি আমাদের বাসায়, তাহলে উনি কোথায়? উনি কি দিয়ে গিয়েছে আমায়? কিন্তু কেন? আমি সেন্সলেস বলে এখানে দিয়ে যাবে? আমার সেন্স ফেরা পর্যন্ত আমার সাথে থাকলে কি হতো? আর বাসায় নিয়ে এসছে ঠিক আছে, কিন্তু চলে গেল কেন? বড্ড অভিমান হচ্ছে। সেন্সলেস হওয়ার আর টাইম পেলাম না। উফ, ওনার সামনেই আর যাব না। এটাই ওনার ভালোবাসার নমুনা। এতদিনও কষ্ট দিয়ে এসছে, আর এখন সব কিছু জানিয়ে আবারও কষ্ট দিচ্ছে। একটা বার আমার সাথে দেখা করলে কি হতো? আরশির চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। ঠোঁট কামড়ে কান্না আটকে রেখেছে ও। হাত দিয়ে চোখটা ভালো করে মুছে বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল মন খারাপ করে। মুখটা একদম মেঘলা আকাশের মতো কালো হয়ে আছে। আরশি, উঠে বস, আমি খাইয়ে দিই তোকে। লাগবে না, তুমি খাবার রেখে যাও, আমি খেয়ে নিব। এমনি অসুস্থ তোর শরীর, আমি জানি। এগুলো এইভাবে রেখে গেলে একটু পরে সে দেখবো এইভাবেই আছে, কিছুই খাবে না। তাড়াতাড়ি উঠে বস। আরশির আম্মু কথাটা বলে আরশির রিডিং টেবিল থেকে চেয়ারটা টান দিয়ে বসলো। উফ আম্মু, তুমিও না? এখন আমি ওদিকে তাকালেই তো দেখে ফেলবে যে এতক্ষণ কান্না করেছি। আল্লাহ প্লিজ হেল্প মি। আরশির এসব ভাবনার মাঝেই আরশির আম্মু হাত টান দিয়ে উঠিয়ে বসালো আরশিকে। এতে আরশি কিছুটা অপ্রস্তুত হয়ে যায়, তাই মাথা নিচু করে ফেলে। কি এত ভাবিস? হাঁ কর তো দেখি। আরশির আম্মু লোকমা বানিয়ে আরশির দিকে তাকিয়েই ভ্রু কুঁচকে ফেলল। কান্না করছিস তুই? আরশি মাথাটা হালকা উঁচু করে ওর আম্মুর দিকে তাকালো। নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করলো। উফ, কোথায় কান্না করব? আরশির আম্মু মুচকি হাসলো। তারপর আরশির মুখে এক লোকমা ভাত পুরে দিল। আরশির আম্মু খাইয়ে দিতে লাগলো, আর আরশিও চুপটি করে খাচ্ছে। শোন, আমাদের জীবনে অনেক কিছুই ঘটে। সবকিছু আমাদের মনের মতন নাই হতে পারে, আর এটাই কমন। কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখবি, আল্লাহ যা ভালো মনে করেন তাই হয় আমাদের সাথে। আল্লাহ কখনো তার বান্দাদের সাথে খারাপ কিছু করে না। আমাদের দৃষ্টিতে মনে হতে পারে এটা খারাপ হয়েছে, কিন্তু পরবর্তীতে বোঝা যায় যে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আরশির আম্মু এসব বলছে আর আরশি চুপ করে শুনছে। ওর অস্বস্তিও লাগছে, কারণ আরশির আম্মু হয়তো একটু হলেও গেস করেছে যে আরশির কিছু একটা হয়েছে। এই যে এত কিছু বললাম কেন জানিস? কারণ আমি তোর মা, আর মায়েরা সন্তানের চোখ মুখ দেখলেই বুঝে যায় তার সন্তানের মন খারাপ নাকি ভালো। এখন বলে ফেলতো কি হয়েছে? না মানে আম্মু। এত ভয় পাওয়ার কি আছে? বাবা মায়ের সাথে কোনো কিছু শেয়ার করতে কখনো ভয় পাবে না। হয়তো প্রথমে তারা একটু বকবে, কিন্তু বেস্ট সাজেশনটাই দেবে সব সময়। বাবা মা কখনোই চায় না তার সন্তানের খারাপ হোক। যারা বাবা মায়ের সাথে সব শেয়ার করে তারা কখনো পথভ্রষ্ট হয় না। আরশি এবার ওর আম্মুকে জড়িয়ে ধরে কেঁদেই দিল। আম্মুর কথাগুলোতেও যেন অমৃত আছে। বুকের মাঝে যেন একটা পাথর জমেছিল। কান্না করে এখন হালকা লাগছে। আরশির আম্মু আরশিকে উঠিয়ে কপালে চুমু খেলো। আচ্ছা, এখন বলতে হবে না, কিন্তু স্ট্রেস নিবি না কোনো কিছু নিয়ে। আমরা যতদিন বেঁচে আছি ততদিন তোর কোনো কষ্ট নেই, সবকিছুতে সাপোর্ট পাবি। আচ্ছা, মোবাইল চালা, এখন মন ভালো হয়ে যাবে। আরশি ওর আম্মুর কথায় মুচকি হাসলো। আরশির আম্মু ওর মুখ মুছে দিয়ে চলে গেল। আসলে আম্মুদের কথা স্পর্শে আল্লাহ জাদু দিয়ে দিয়েছে। মনটা একদম শীতল হয়ে গেল। আরশি আর মোবাইল না ধরে একটা ওড়না শরীরে জড়িয়ে ছাদে চলে আসলো। রেলিং ধরে দূর দূরান্ত পর্যন্ত তাকিয়ে আছে আর সিদ্রাতের কথা ভাবছে। আরশির এখন কান্না পাচ্ছে না, তবু অভিমান হচ্ছে সিদ্রাতের উপর এইটা ভেবে যে আরশিকে এখানে রেখে গেল কেন, আর একটাবার দেখাও করলো না, ফোনও দিল না। খরুচ একটা। আরশি এসব ভাবছিল আর মুখটা ভাবনার তালে তালে ফোলাচ্ছে। আচ্ছা, উনি তো আমার সিদ্রাত।
মানে আমার ভালোবাসা। ইস, লজ্জা লাগছে। এই খারুস হ্যান্ডসাম লোকটাই কিনা আমার কল্পনার পুরুষ, আবার ওনার অস্তিত্ব আছে। ইস, এখন থেকে তো ওনার সামনে যেতে লজ্জা লাগবে। যতই হোক সে তো পুরুষ মানুষ। আল্লাহ, ওনার কথা ভেবে আমার এত লজ্জা লাগছে কেন? বারবার ওনার মুখটা চোখের সামনে ভেসে উঠছে। আমার হ্যান্ডসাম হাব্বি, আমার ফিউচার হাব্বি। আরশি লজ্জায় 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। সিদরাতের কথা ভাবছে আর ব্লাশিং হচ্ছে ক্ষণে ক্ষণে। মাগরিবের আজান দিলে আরশি রুমে এসে নামাজ পড়তে বসে। 11টা পর্যন্ত পড়ে। পড়ার মাঝে অবশ্য 40 মিনিট ডিনার আর এশা নামাজের জন্য ব্যয় করেছে। পড়া শেষ হলে মোবাইলটা নিয়ে বসে। সিদরাতের আইডিতে ঢুকে ওর পোস্টগুলোতে লাভ রিয়েক্ট দেয়। আচ্ছা, উনি তো নিশ্চয়ই দেখবে আমি অনলাইনে। আমি কি মেসেজ দিবে? সারাদিনও তো খোঁজ নেয়নি। আচ্ছা, উনি ঠিক আছে তো? একটা মেসেজ দিয়ে দেখি তো। আরশি মেসেঞ্জারে সিদরাতের আইডিতে ঢুকে মেসেজ টাইপ করেও ডিলিট করে দিল। লজ্জায় নয়, শুধু লজ্জাটুদি পাওয়ার ইনফিনিটি লাগছে ওর। এত লজ্জা থাকলে কিভাবে মেসেজ দিব আমি? কাবা কাবা হাতে আরশি অবশেষে মেসেজ সেন্ড করেই ফেলল। ভালো আছেন? মেসেজটা সেন্ড করতেই আরশির হার্টবিট বেড়ে গেল। সাথে সাথে ওয়াইফাই অফ করে বালিশে মুখ গুজে ফেলল। এখনো হার্ট বিট বিট করছে ওর। আজ আর ওয়াইফাই অন করবো না। আরশি এসব ভেবে ব্লাশিং হচ্ছিল, তখনই ফোনটা বেজে ওঠে। আরশি চমকে যায়। কাবা কাবা হাতে ফোনটা নিতেই দেখে একটা আননোন নাম্বার। এটা আবার কে? কোন স্যার? ফারহাদ তো না শিওর। ধুর, রিসিভ করি আগে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি করো? আরশি সিদরাতের কণ্ঠস্বর শুনে চমকে গেল। লজ্জায় ওর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। লজ্জায় যেখানে ওনার মেসেজে রিপ্লাই দিতে পারবো না, সেখানে কথা বলা ইম্পসিবল। জান পাখি, কি ভাবছো? কথা বলছো না যে? আমার উপর রেগে আছো? তাহলে মিস করছো? নীলর্জ একটা। লজ্জাবতী লাজুক লতা রে, কাল দেখা হচ্ছে। আমি ফোনটা কেটে দিলাম। এত লজ্জা লাগে কেন? কাল দেখা হবে। অন্য আল্লাহ, আমায় উঠায় নাও। আরশি আবার ফেসবুক ওপেন করে। নিউজ ফিড ঘাটার সময় একটা কাপল কার্টুন পিক ওর সামনে আসে। পিকটা ওর অনেক ভালো লাগে, তাই ডাউনলোড করে নিজের আইডিতে পোস্ট দেয়। কেবল পিকচারটা অনেকটা এমন, একটা হিজাব পরা মেয়ের কপালে একটা ছেলে চুমু এঁকে দিচ্ছে। মেয়েটার চোখ দুটো বন্ধ আর ছেলেটার ঠোঁটের কোণে মুচকি হাসি। আরশি পিকচারটা পোস্ট দিয়ে মোবাইলটা রেখে দেয়। তারপরে ঘুমিয়ে যায়। পরের দিন ফজরের সময় ঘুম থেকে উঠে নামাজ পড়ে নেয়। তারপর ছাদে গিয়ে 40 থেকে 45 মিনিট হাঁটে। হাঁটা হলে আরশি রুমে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে মোবাইলটা নিয়ে বারান্দায় গিয়ে বসে। ভোরের স্নিগ্ধ বাতাসটা আসলেই মন কাড়া। আরশির শরীরে বাতাসের স্পর্শে যেন একটা ভালো লাগা কাজ করছে। আরশি একটা নোটিফিকেশন দেখে ওর চোখটা আটকে গেল। নীরা জাহান কমেন্টেড অন ইউর ফটো। আরশি নোটিফিকেশনটা দেখে সাথে সাথে সেটাই টাচ করে ভেতরে ঢোকে। কমেন্টটা পড়তেই ওর মাথা গরম হয়ে গেল। কমেন্টটা এরকম: ছি আরশি, তোর কথা আর কি বলবো। এতদিন জানতাম তুই জুবাইর স্যারের উপর জাস্ট ক্রাশড, আর কিছুই না। আর এখন তো দেখছি অন্য কিছু। স্যারকে নিয়ে তুই এসব ভাবিস? আরশি মোবাইলটা ছুঁড়ে সোফায় ফেলে দেয়। এই মেয়েটা আমার লাইফটা একদম তেজপাতা বানিয়ে দিয়েছে। প্রথম থেকেই পেছনে পড়ে আছে। এত নিকৃষ্ট চিন্তা ভাবনা, ছি! আজ একটা জবাব দিতেই হবে। নীরার কমেন্টটা দেখার পর থেকেই আরশির মন খারাপ হয়ে যায়। আরশি সকালে কোনো রকম ব্রেকফাস্ট করে একটু আগেই বের হয়ে পড়ে বাসা থেকে। মাহিন স্যার 8:20-এ পড়ানো শুরু করবে। আরশি 8টায় বের হয় বাসা থেকে, ওখানে গিয়ে নীরার সাথে কথা বলবে বলে। আরশি মাহিন স্যারের বাসায় আসতেই দেখে টেবিলে নীরা এক সাইডে বসে আছে আর আরেক সাইডে ফারহা। আরশি ফারহার পাশে গিয়ে বসে নীরার দিকে তাকায়। নীরা, তোর এসব কমেন্টসের মানে কি? তুই কি জানিস তুই এসব কি বলেছিস? ওহ, তুই এসেছিস তাহলে। ফারহা, জানিস তোর বেস্টু তো এখন জুবাইর স্যারের সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে। ফারহা এতক্ষণ বইয়ের দিকে তাকিয়েছিল। নীরার কথা শুনে বিরক্তি নিয়ে নীরার দিকে একবার তাকিয়ে আবার বইয়ের পাতায় মনোনিবেশ করে। নীরা, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমি তোকে আরো আগেও বলেছি যে জুবাইর স্যারকে আমার জাস্ট ভালো লাগে, তাও আবার ওনার স্মার্ট বিহেভ আর ইসলামের প্রতি ওনার টান দেখে। আমি তোকে এটাও বলেছি যে এটা জাস্ট আমার মোহ, যেটা কিছুদিন পর এমনিতে চলে যাবে। তাও তুই এসব বলছিস, আর এবার তো তুই লিমিট ক্রস করে ফেলছিস। জাস্ট শাট আপ। তাহলে ওই পিকচারটা দিয়ে কি বুঝিয়েছিস? আমি বোকা নাকি? তুই ওই পিকচারে থাকা মেয়েটাকে নিজে আর ছেলেটাকে স্যার
আহ, জাস্ট শাট আপ নীরা, অনেকক্ষণ টলারেট করেছি। তোর এসব ফাউল কথা আমি শুনতে চাচ্ছি না। সত্যি কথা একটু তিক্তই হয়। মীরা কথাটা বলে নিজের মতো পড়তে থাকে আগের দিনের পড়াগুলো, কেমিস্ট্রির। আর আরশি রাগে আর কষ্টে কেঁদে দেয়, ওর চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ফারহা আরশির হাতে হাত রাখে, এতে আরশির অশ্রুসিক্ত নয়নে ফারহার দিকে তাকায়। ওর কথা কানে নিস না, আর কান্না থামা। স্যার কিন্তু বেডরুমে আছে, এক্ষুনি চলে আসবে। আরশি ফারহার কথায় চোখটা মুছে ফেললেও ভীষণ রাগ হচ্ছে। এই মেয়েটা কেন আমার পেছনে লেগে থাকে? আর আজ কত বাজে কমপ্লিমেন্ট করলো। জুবাইর স্যারকে আমার ভালো লাগে ঠিকই, কিন্তু কখনো আমি ওনাকে নিয়ে উল্টাপাল্টা কিছু ভাবিনি। ইভেন এই ভালো লাগাটা ক্রাশের পর্যায়েও পড়ে না। ওনার বিহেভ আমার ভালো লাগে, জাস্ট এটুকুই। আমি যখন ভালো লাগার কথাটা নীরা আর ফারহাকে বলি, তখন ওরাই দুষ্টুমি করে ক্রাশ বলে, আমায় পচাতো। আর তখন তো নীরার সাথে আমাদের রিলেশন ভালো ছিল, কিন্তু যখন থেকে জানতে পেরেছি ও আমাদের ক্ষতি করতে চায়, তখন থেকে সব শেষ করে দিয়েছি। যাই হোক, আমি তো জানি আমার মনে সিদ্রা ছাড়া কেউ নেই। আরশি প্রাইভেটে পুরোটা সময় মন খারাপ করেছিল। মাইন্সার কয়েকবার কারণ জিজ্ঞেস করলেও কিচ্ছু বলেনি। কেমিস্ট্রি পড়া শেষ হলে আশি জুবাইর স্যারের কাছে আর পড়তে যায় না। ফারহা অনেক জোর করার পরেও আশি আর ইংলিশ পড়তে যায়নি, বাসায় চলে আসে। রুমে এসে দরজা লাগিয়ে কেঁদে দেয়। অনেকক্ষণ কাঁদার পর নিজেই আবার কান্না থামিয়ে ফ্রেশ হয়ে দরজা খুলে সোফায় বসে থাকে মন খারাপ করে। তারপর কি যেন ভেবে আম্মু রুমে যায়। আম্মু কি করো? কিছু না, স্যার ফোন দিয়েছিল, তুই নাকি পড়তে চাসনি? আমি আর জুবাইর স্যারের কাছে পড়বো না। আর 1.5 মাসই তো, এরপর তো এমনিতেও পড়তাম না। এই 1.5 মাসও পড়বো না। কোনো প্রবলেম? না, আমি পড়বো না, এটাই শেষ কথা। আশি রুমে এসে আবারও মন খারাপ করে বসে থাকে। শুধুমাত্র নীরার জন্য নিজের প্রিয় টিচারের পড়া বাদ দিয়েছে। আশি হাঁটুতে মাথা গুজে বসেছিল। কাঁধে কারো স্পর্শ পেয়ে পেছনে তাকাতেই চমকে গেল। আপনি? আমি আরশির পাশে বসে ওর হাতটা আমার হাতের মুঠোয় নিলাম। বলেছিলাম না আজ দেখা হবেই, তাই চলে আসলাম। হাই রে, এই লোকটাকে হাসি দেখলে মন এমনিতেই ভালো হয়ে যায়। আশি চোখ নামিয়ে ফেলল, সাথে অস্থিরতাও শুরু হয়ে গিয়েছে ওর। লজ্জাও করছে ভীষণ। হাসির লাজুক ফেস দেখে সিদ্রাত হালকা হাসলো। এত লজ্জা কোথা থেকে আসে আপনার মিসেস সিদ্রাত? আপনি কি জানেন আপনার এই লজ্জা রাঙা রক্তিম মুখটা দেখলে মিস্টার সিদ্রাতের ইচ্ছার করে টুপ করে একটা কিস করে দিতে। আশি সিদ্রাতের দিকে তাকিয়ে চোখ নামিয়ে ফেলল। মিস্টার সিদ্ধার্থ রুচি হলে আমি কি করব? আমি আরশির নাক টেনে দিলাম। আমার কিউট জানটা, লাভ ইউ জান পাখি। দেখ, এখান থেকে পালাতে হবে। আরও কিছুক্ষণ থাকলে আমায় কেউ বাঁচাতে পারবে না। আগে আমার কথার রিপ্লাই দাও। কি 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 কথা? ওই যে বললাম যে লাভ ইউ। পারবো না কিছু বলতে। ছাড়ো না আমায়, কেঁদে নিব না হলে। আমি আরশির হাতটা ছেড়ে দিয়ে হু হু করে হেসে দিলাম। তুমি এত বাচ্চা কেন? কই একটু দুজন রোম্যান্স করবো তা না, উনি নাকি এখন কাঁদবে বাচ্চাদের মতো। বাই দ্য ওয়ে, আমাদের বেবি হলে আমি তোমাকেই সামলাবো নাকি বেবিরে, তা নিয়ে টেনশনে আছি। আমি বড় বড় চোখ করে ওনার দিকে তাকালাম। আপনি আসলেই নির্লজ্জ। আশি এটা বলেই রুম থেকে বেরিয়ে গেল দৌড়ে। কিচেনের সামনে গিয়ে ডাইনিং টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে পানি খেতেই কিচেনের দিকে চোখ গেল আশির। ও একটা চিৎকারে দিয়ে উঠল। আন্টি! আশি দৌড়ে গিয়ে সিদ্রাতের আম্মুকে জড়িয়ে ধরল। आँखों को ख्वाब देना, खुद ही सवाल करके खुद ही जवाब देना, तेरी तरफ से बिन काम काम करना, जाना कहीं हो चाहे हर बार ही गुजरना, तेरी तरफ से ये कोशिशें तो होंगी कम नहीं, ये कोशिशें तो होंगी कम नहीं, न चाहिए कुछ तुमसे ज्यादा तुमसे कम नहीं, जो तुम न हो रहेंगे हम नहीं, जो तुम न हो तो हम भी हम नहीं।
न चाहिए कुछ तुमसे ज्यादा तुमसे कम नहीं, जो तुम न हो तो हम भी हम नहीं, जो तुम न हो रहेंगे हम नहीं, न चाहिए कुछ तुमसे ज्यादा तुमसे कम नहीं। शायद कभी न कह सकूं मैं तुमको, कहे बिना समझ लो तुम शायद, शायद मेरे ख्याल में तुम एक दिन मिलो मुझे कहीं पे गुम शायद, जो तुम न हो रहेंगे हम नहीं, जो तुम न हो रहेंगे हम नहीं, न चाहिए कुछ तुमसे ज्यादा तुमसे कम नहीं, जो तुम न हो तो हम भी हम नहीं, जो तुम न हो तो हम भी हम नहीं, न चाहिए कुछ तुमसे ज्यादा तुमसे कम नहीं।